পর্ব ১৪৩ প্রথম দিনের শাস্তি। শুধু শিবাঞ্জন নয়, ক্লাসে উপস্থিত কেউই ভাবতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে। মোহময়ী শিক্ষিকার রূপের আড়ালে থাকা এমন কঠিন মনের আভাস পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। শিবাঞ্জন শাস্ত্রী কোনো রকমে মুখ লুকিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রতিভা আবার পড়িয়ামে ফিরে এসে বলল, এই ক্লাসে আমার কথাই শেষ কথা। সমস্ত বড় লোকের বদমাস ছেলে মেয়েদের বারবার করে বলছি, নিজেদের অহংকার ঝেড়ে ফেলে দাও, না হলে প্রত্যেকের এই শিবাঞ্জনের মতোই অবস্থা হবে। এরপর অপমানের মাত্রা বাড়বে বই কমবে না। প্রতিভার কথা শুনে কেউই আর কোনো মন্তব্য করল না। আজকে এখানে আসার পর যে মহোদয় মাঠে মারপিট করছিলেন, তিনি দয়া করে একটু উঠে দাঁড়াবেন। তোমরাও সবাই ভালো করে দেখো, আমাদের হিরো ইভেন্টের প্রথম দিনেই কি সুন্দর মারপিট করে চলে এসেছে। ভাইয়ের জন্য দরদ একেবারে উথলে উঠেছে, তাই তো? এই কথা বলতে বলতে প্রতিভার চোখ দুটো সারা ক্লাসের সবার উপরে ঘুরে বেড়াচ্ছিল। প্রতিভার এই রাগী মূর্তি দেখে সবাই একেবারে চুপ করে বসে রইল। প্রতিভার নজর এবার কুণাল আর নীলের উপর আটকে গেল। সবাই বুঝতে পারল যে প্রতিভা কাদের ব্যাপারে কথা বলছে, কারণ সবাই জানে যে আজকে রেজিস্ট্রেশনের সময় কি ঘটনা ঘটেছিল। নীল মাথা নিচু করে মনে মনে ভাবছিল, এইসব একেবারে ঠিক হচ্ছে না। কিন্তু অদ্ভুত ভাবে কুণাল একদম শান্ত হয়ে বসেছিল। ওর হাবভাব দেখে মনে হচ্ছিল যেন ও বলতে চাইছে, আরে আমার দিকে তাকিয়ে আছেন কেন, আমি তো কিছু করিনি। দুজনের চোখের ভাষা পড়ে ফেলার পর নীল আর কুণালের পাশে এসে দাঁড়ালো প্রতিভা ম্যাডাম। তারপর ধমক দিয়ে বলল, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে ক্লাসের প্রথম দিন, আর আজই তোমরা মারামারি শুরু করে দিলে। কি হলো, বসে আছো কেন? উঠে দাঁড়াও। ভয়ের চোটে নীল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। নীল ভাবতেই পারেনি যে প্রতিভা ওদের দুজনকে ধরে ফেলবে। যদি সবাই ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থাকতো, তাহলে হয়তো এত সহজে নীল আর কুণাল ধরা পড়তো না। কিন্তু কুণালকে দেখে মনে হচ্ছিল সে যেন খুব মজা পেয়েছে। আস্তে ধীরে হেলে দুলে উঠে দাঁড়ালো কুণাল, যেন প্রতিভা তার খুব প্রশংসা করবে। কুণাল লাহা, লাহা পরিবারের একমাত্র উত্তরসূরি। অনেক বছর আগে তোমার দাদু একা হাতে এই শহরে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তোমার বাবা ওনাকে যোগ্য সঙ্গত করেছিলেন। প্রতিভা কড়া চোখে নীল আর কুণালের দিকে তাকিয়ে বলতে লাগলো, কিন্তু এখন তোমার দাদু রিটায়ার করার পর ব্যবসার পুরো দায়িত্ব তোমার উপর এসে পড়েছে। যদিও লাহা পরিবারের ব্যবসা সারা ভারতে ছড়িয়ে পড়েছে, কিন্তু কলকাতা শহরে তাদের যে প্রতিপত্তি ছিল সেটা আর আগের মতো নেই। তুমি কলকাতা শহরের বুকে নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করছো, তাই তো? এক দৃষ্টিতে কুণালের দিকে তাকিয়ে রইল প্রতিভা। এসব কথা শুনে নীল ভেবাচাকা খেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, সবার ব্যাপারে প্রতিভা এত কিছু জানলেন কি করে? অন্যদিকে কুণাল প্রতিভাকে সন্দেহের চোখে দেখতে লাগলো। সে মনে মনে ভাবলো, যদি প্রতিভা সবার ব্যাপারে সব কথা জানেন, তাহলেও সবার সামনে সব কথা বলার কি দরকার? আর আদৌ প্রতিভা কথাগুলো বলছেন নাকি কথাগুলো সত্যি কিনা সেটা যাচাই করতে চাইছেন। এরপর প্রতিভা নীলের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি হলো সেন পরিবারের জামাই, ঠিক করে বলতে গেলে ঘর জামাই, তাই তো? যবে থেকে তোমার বিয়ে হয়েছে তুমি নিজের বউয়ের টাকায় বেশ ফুর্তি করেই জীবনটা কাটাচ্ছ। কোচবিহারে আদি বাড়ি, সেখান থেকে কলকাতায় চলে এলে। তারপর বাবা মাকে দুর্গাপুরে সেটেল করিয়েছিলে। এখন ওনারা এই টালিগঞ্জের দ্য NA ভিলাজে থাকেন, ঠিক বলছি তো? প্রতিভার কথা শুনে ক্লাসের সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। নীল একটা অপদার্থ। প্রতিভা নিজেই বলল যে নীল সেন বাড়ির ঘর জামাই, তাহলে ও কি করে এত বড় একটা ফ্ল্যাট কিনবে? তাও এমন ফ্ল্যাট যেটা নাকি ডেভেলপড বাই রয় চৌধুরী গ্রুপ। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? সবাই হাসাহাসি করলেও নীল গম্ভীর মুখে প্রতিভার দিকে তাকালো। সে আগাগোড়া নিজের পরিচয় লুকিয়ে রাখতে চেয়েছে, সেই কারণেই সবাই তার আসল পরিচয় জানতে পারে না। কিন্তু প্রতিভা নীলের প্রফেশনাল লাইফ ছাড়া বাকি সবকিছুই গড়গড় করে বলে দিয়েছিল। নীল এটা একেবারেই আশা করেনি। কিন্তু আজ এই ঘটনার পর প্রতিভাকে কাছ থেকে জানার ইচ্ছা তার মনে প্রবল হয়ে উঠল। নীল খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই প্রতিভা কোনো সাধারণ মেয়ে নয়। সব কাজেই সে সমান দক্ষ। কেউ যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করে, তাহলে সে এক নিমেষেই তার অবস্থা খারাপ করে দিতে পারে।
সবাই এরকম খ্যাক করে হাসছো কেন? হাসার মতো কি বলেছি আমি? যদি নীলের উপরে জীবনে নানাবিধ সমস্যা না থাকতো তাহলেও কখনোই কোনো পরিবারের ঘর জামাই হয়ে থাকতে চাইতো না। তারপর গম্ভীর হয়ে প্রতিভা বলল, এমন ভাব দেখাচ্ছ যে তোমরা বড়লোক বাড়ির ছেলে মেয়ে বলে যেন উদ্ধার করে দিয়েছ। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার চোখে তোমরা সব কটা এক একটা অপদার্থ। প্রতিভা অনেকগুলো কড়া কড়া কথা শোনালেও কেউই কিছু বলার সাহস পাচ্ছিল না। অনেকের মাথা গরম হলেও কিছুক্ষণ আগে শিবাঞ্জনের সঙ্গে যা হলো সেটা দেখার পর তো সবাই একেবারেই চুপ করে গিয়েছিল। নীল এত বেশি হতবাক হয়ে গিয়েছিল যে প্রতিভার দিকে সে হাঁ করে তাকিয়েছিল। নীলের এই হতভম্ব অবস্থা দেখে প্রতিভা আবারও বলল, আমার দিকে এভাবে তাকিয়ে থাকার দরকার নেই। এখানে তোমরা যতজন রেজিস্ট্রেশন করেছো আমরা সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেছি, তাই সবার ব্যাপারে সমস্ত ইনফরমেশনস আমাদের কাছে আছে। সেই কারণেই বারবার করে বলছি, নিজেরা নিজেদের এখতিয়ারে থাকো, বেশি ওস্তাদি করতে যেও না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে কে কোথা থেকে এসেছে আর কার কতটা ক্ষমতা। আমি জানি না তোমরা দুজন এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো, কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে এটা কোনো লড়াই ঝগড়ার জায়গা নয়, যেহেতু এটা তোমাদের প্রথম ভুল। নীল প্রতিভার মুখ থেকে এই প্রথম ভুল কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল হয়তো প্রথম ভুল বলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু পর মুহূর্তেই নীলের এই ভুল ভেঙে গেল। যেহেতু এটা তোমাদের প্রথম ভুল তাই শাস্তি হিসেবে তোমরা মাঠে 20 পাক দৌড়বে। বাকি কথাটা শোনার পর নীলের মুখ শুকিয়ে গেল। কি, মাঠে গিয়ে 20 পাক দৌড়তে হবে? এই মহিলার মাথা ঠিক আছে তো? আমার পা দুটো আস্ত থাকলে হয়। শুকনো আমসত্ত্বের মতো মুখ করে নীল মনে মনে ভাবল, আমি এই সমস্ত মানতে পারছি না। 20 পাক তো দূরের কথা, আমি 1 পাকও দৌড়বো না। কুণালের মুখ চোখ হঠাৎ করেই বদলে গিয়েছিল। কোন রকম অনুমতি না নিয়ে সে নিজের জায়গায় বসে পড়ল। তুমি কি সত্যি আমার কথা শুনবে না? কড়া চোখে কুণালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো প্রতিভা। না, আমি একেবারেই দৌড়াবো না। যদি এতই দৌড়াতে হয় তাহলে দেশের জন্য ময়দানে দৌড়ে সোনা জিতে আসতাম। আমি তো এসবের মানেই খুঁজে পাচ্ছি না। এরকম শাস্তি কেউ দেয়? এটা একটা ক্যাম্পিং ইভেন্ট, এখানে আমরা মজা করতে এসেছি, শাস্তি পেতে আসিনি। কুণাল বেশ রেগে গিয়ে বলল, কেন, তুমি কি প্রেগনেন্ট নাকি? প্রতিভা উত্তর দিল। এই শুনে আবারও একটা চাপা হাসির আওয়াজ শোনা গেল। তখন কুণাল প্রতিভাকে উত্তর দিল, না, আমি প্রেগনেন্ট নই। চাইলে 20 কেন 25 চক্করও আমি কাটতে পারি, কিন্তু হঠাৎ আমি সেটা করব কেন? কুণালের কথা শেষ হওয়া মাত্রই প্রতিভা তার গালে ছাটিয়ে এক চড় মারল। অবিশ্বাস্যভাবে চড়টা খেয়ে কুণাল ছিটকে পড়লো পেছনের দেওয়ালে। হোয়াট দ্য হেল! এইরকম অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। মনে মনে এই কথা ভেবে উঠে দাঁড়ালো কুণাল আর আক্রমণ করার জন্য এগিয়ে গেল প্রতিভার দিকে। কুণাল কোনো মতেই প্রতিভাকে হারাতে পারত না। সে প্রতিভাকে হারাতেও চায় না, কারণ প্রতিভা একজন মহিলা আর কুণাল ভদ্রঘরের ছেলে। সে খুব ভালো করেই জানে যে কার সঙ্গে মারপিট করা উচিত আর কার সঙ্গে উচিত নয়। কিন্তু কথায় বলে, রাগ হলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়। কুণালের সঙ্গে বিষয়টাও ঠিক সেই রকম হলো। রাগের চোটে কুণাল প্রতিভার গায়ে হাত তুলবে বলে এগিয়ে গেল। আরে কুণাল, কি করছিসটা কি তুই? তখনই কুণালকে আটকানোর জন্য নীল এসে দাঁড়ালো ওদের মাঝখানে। প্রতিভার কথা বলার ধরন, তার ব্যবহার, এই সমস্ত দেখে নীল ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে প্রতিভা একজন জাঁদরেল মহিলা। নীল আর কুণাল মিলেও যদি প্রতিভার সঙ্গে লড়াই করে তাও সে একাই ওদের দুজনকে সহজেই হারিয়ে দিতে পারবে। সেই কারণেই নীল প্রতিভার সঙ্গে সরাসরি কোন রকম লড়াইয়ে জড়িয়ে পড়তে চাইছিল না। আরে তোর মাথায় তো বুদ্ধি আছে, তুই তো জানিস কার সঙ্গে মারপিট করা উচিত আর কার সঙ্গে উচিত না। আমরা নিজেদের ভুলটা স্বীকার করে নিই, চল। শুধু 20 পাকই তো দৌড়তে হবে, দাঁতে দাঁত চেপে করে ফেলা যাবে। নীল উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল কুণাল। নীল কথাগুলো কুণালকে বলা মাত্রই প্রতিভা তাদের দুজনকে ধাক্কা মারল। দুজনে একসঙ্গে হাওয়ায় উড়ে গিয়ে সোজা পড়লো ক্লাসরুমের বাইরে। মাটিতে জোরে আছড়ে পড়ার ফলে দুজনেই বেশ জোর ব্যথা পেল। এত সময় লাগছে কেন? মোমের শরীর নাকি? তাড়াতাড়ি ওঠো, এক্ষুনি যাও আর 20 পাক দৌড়ে ফেরত এসো, না হলে এই ক্যাম্পিং ইভেন্টকে টাটা বাই বাই বলে বেরিয়ে যেও।
প্রতিভার কথা শুনে মনে হলো সে নিজের ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে আছে। আমি তো বললাম যে আমরা শাস্তি মেনে নিয়েছি, আপনি কি মানুষের ভাষা বোঝেন না নাকি? পরের বার থেকে এই অকারণ অত্যাচার কিন্তু আমি সহ্য করব না। কথাটা বলে কোনো রকমে নিজের কোমর ধরে উঠে দাঁড়ালো নীল। তারপর কুণালকে মাটি থেকে টেনে তুললো আর দুজনে সেখান থেকে চলে গেল। নীল খুব ভালো করেই জানতো যে প্রতিভাকে অপমান করার মতো ক্ষমতা তার নেই, না হলে বাধ্য ছাত্রের মতো সবকিছু সহ্য করার ছেলে সে নয়। কিছুক্ষণের জন্য নীলের মাথাতেও যেন রক্ত উঠে গিয়েছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। নীল আর কুণালের কপালটাই বোধহয় খারাপ। আজ ইভেন্টের প্রথম দিন আর দুজনকে ক্লাসরুম ছেড়ে রোদের মধ্যেই মাঠে এসে দৌড়তে হচ্ছে। এর থেকেই আন্দাজ করা যায় যে আগামী দিনগুলো তাদের কেমন কাটতে চলেছে। নীল, তুই তখন কেন আমাকে থামাতে গেলি? নিকুচি করেছে ক্লাসের। মার খাওয়ার পরেও মাঠে দৌড়াতে হচ্ছে। সারা জীবনে আমি কোনোদিন এত অপমানিত হইনি। এই মহিলা আমায় যতটা অপমান করলো। মাঠের প্রথম পাকটা খেয়ে বলল কুণাল। তাহলে আমি কি করতাম? আমরা দুজনে মিলে ওকে মারতাম। তার উপর এটা হচ্ছে ক্যাম্পিং ইভেন্ট, এখানে আমি ওষুধ সম্পর্কে জানতে এসেছি। আর তুই চাইছিস যে প্রথম দিনেই আমাদের এখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক? যদি আমাদের সত্যি কিছু শিখতে হয় তাহলে এখানকার রুলস এন্ড রেগুলেশনস ফলো করতেই হবে, অসহায় ভাবে বলল নীল। নীলের কথা শুনে কুণাল আর কোনো উত্তর দিল না। গোজ হয়ে একের পর এক পাক খেতে থাকলো। প্রথম দিন বেশি কিছু শেখানো হলো না। প্রত্যেকের ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পর সবাইকে সবার সাথে আলাপ করার সুযোগ দেওয়া হলো, যাতে তারা একে অপরকে আরো ভালোভাবে জানতে পারে। শুধু নীল এবং কুণাল দুজনে শাস্তি ভোগ করছিল। মাঠের আশেপাশে মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল অমিয় ভৌমিক। হঠাৎ করে নীল আর কুণালকে মাঠে দৌড়তে দেখে ওর উত্তেজনার আগুন আবারও জ্বলে উঠল। দেখ কেমন লাগে, আমার সঙ্গে ঝামেলা করা, আমাকে পেটানো। ঠিক হয়েছে, তোদের এমন শাস্তি পাওয়া উচিত। মনে মনে বেশ খুশি হলো আমিও। তারপরই সে চেঁচিয়ে সবাইকে ডেকে বলল, গাইস সবাই এদিকে এসো, দেখো সেন পরিবারের অপরাধ জামাই এখানে দৌড়চ্ছে। অমিয়র কথা শুনে বেশ কিছু লোক সেদিকে এগিয়ে এলো। সবাই এখানে প্রাপ্তবয়স্ক, বেশিরভাগই ব্যবসাদার মানুষ। হঠাৎ করে এই ক্লাসরুমের মতো পরিবেশে এসে সবাই একটু ঝিমিয়ে পড়েছিল। এখন মুখরোচক কিছু ঘটনার আশায় সবার উত্তেজনা হঠাৎ করে আকাশ ছুঁয়ে। ও বাবা, এই অপদার্থ তো দেখছি বেশ পরিশ্রমী মানুষ। ও জিতবে বলেই এখানে এসেছে, তাই আমাদের থেকে ওকেই বেশি কনসার্ন মনে হচ্ছে। সে কারণেই আগে থেকে মাঠে এসে পরিশ্রম করা শুরু করেছে। আরে না, কোনো পরিশ্রম না, অনুষ্ঠানের প্রথম দিনই শাস্তি পেয়েছে। এর থেকে বোঝা যায় যে এর মধ্যে আসলে কোনো গুণই নেই, শুধু পরিশ্রম।